অমাবস্যার তিথিতে এই সময় কি তন্ত্র করলে সত্যি কাজ হয়? অনেকে বলে এগুলোতে বেশি কাজ হয়। দিব্যজি শাস্ত্রী বিশেষ তিথিতে কারো কখনো কাজ করে না। অনেকে অভিযোগ করেছে যে আমার বরকে অমুক মহিলা একদম বশীকরণ করে নিয়েছে। মহিলা ক্লায়েন্ট যেগুলো আসে আমার কাছে, বরকে নিয়ে সব সমস্যা, থার্ড পার্সন বশীকরণ তন্ত্রটা খুব বেশি হচ্ছে। তন্ত্র যখন করা হয় যার উপরে, সে তার একটা নেগেটিভ এনার্জি তোমাকে কাজ করবে একটা, সবসময় একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রুম থেকে বেরোতে ইচ্ছা করছে, কার সাথে কথা বলতে ভালো পারছে না, কানের মধ্যে সেখানে ফুসফুস ফুসফুস কথা বলে। তন্ত্র ক্রিয়া করে এই সমস্যাগুলো সমাধান সম্ভব কিনা? একটা উপায় আছে। এই সম্ভাবনাগুলোও থাকে যে খাবারের মাধ্যমে একটা বশীকরণ বা ইত্যাদি। যত খাওয়াবে লোককে বশীকরণ হবে। ক্লাস 5 পর্যন্ত খুব পড়াশোনা ভালো ছিল, ক্লাস 8 পর্যন্ত খুব পড়াশোনা ভালো ছিল, পরে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তন্ত্র দিয়ে কি প্রবলেমটা কেউ ক্রিয়েট করতে পারে? প্রচুর এই নিয়ে সমস্যা হচ্ছে। দেখুন, ম্যাক্সিমাম 99% আমার ক্লায়েন্ট এইভাবে আসে। নতুন ফ্ল্যাট নিয়েছি, এই ফ্ল্যাটে আসার পর আমার নেগেটিভ এনার্জি কাজ করে। সঠিক বশীকরণ বা সঠিক তন্ত্র কাজ করছে কিনা কিভাবে বুঝবে, কিংবা কি করে কাজ করবে? তো কারো ক্ষেত্রে যদি এরকম যদি প্রবলেম হয়ে থাকে, কেউ আমাকে তন্ত্রমন্ত্র করেছে, যদি ভাবছে আমাকে, তো খুব দারুণ টোটকা। আরও একবার আপনাকে আমাদের শোতে স্বাগত। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আগের এপিসোডগুলো মানুষ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার মনে হয় যে আরও প্রশ্নগুলো বাকি ছিল, সেই জন্য আবার আপনাকে সুদূর আসাম থেকে নিয়ে এলাম। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। প্রথম হচ্ছে যে বহু মানুষের সমস্যা, সেটা হচ্ছে যে আজকে আমরা এইভাবে কোশ্চেন সাজিয়েছি যে যে কমেন্ট সেকশনে যে প্রশ্নগুলো এসছে, ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো এসছে সেগুলো দিয়ে যাব। তো আজকে আমি যেগুলো, তুমি যে প্রশ্ন আমার কাছে যে কোশ্চেনগুলো আসে, আর আমি ধরুন 1 বছর ধরে কলকাতা চেম্বার করছি, বিশেষ করে যে ভালোবাসায় পেয়েছি। আর আজকে যেটা আমি আলোচনা করব, এই 1 বছরে কলকাতা যে রিয়েল লাইফ, রিয়েল যে তো কি হচ্ছে, সমস্যাগুলো পেয়েছেন, সে নিয়ে আলোচনা, কোনো সাধনা কোনো কিছু নয়, রিয়েল লাইফ নিয়ে আলোচনা করব। সেই সূত্রেই ধরুন আপনাদের 182 বছরের একটা ইতিহাস রয়েছে পরিবারের তন্ত্র সাধনার। মূলত যে প্রশ্নটা এসছে একটা হচ্ছে যে সাংসারিক কলহ চলছে, সংসার বিগত 2 বছর 3 বছর আগে অবধিও খুব ভালো ছিল, মূলত মহিলাদের প্রশ্ন, মানে স্বামীর সাথে বন্ডিং খুব ভালো ছিল, হঠাৎ দেখা যাচ্ছে সুখের সংসারে হঠাৎ একটা সমস্যা সৃষ্টি হলো, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সাংসারিক কলহ, এবং যার কোনো কারণ নেই। তো এটা সলিউশন কি তন্ত্রে আছে? দেখুন, সলিউশন বা তন্ত্র দিয়ে কি প্রবলেমটা কেউ ক্রিয়েট করতে পারে? প্রচুর এই নিয়ে সমস্যা হচ্ছে। দেখুন, ম্যাক্সিমাম 99% আমার ক্লায়েন্ট এইভাবে আসে, তো পারিবারিক অশান্তি হচ্ছে, কোনো লজিক নেই। সব দেখো, টাকা পয়সা সব কিছু ভালো আছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো সার্ভিস করছে, সব কিছু করছে, বাট সুখ শান্তি এই নেই। সমস্যাগুলো কি ক্রিয়েট হয়? দেখুন, প্রথম হচ্ছে দুটো দিক থেকে হয়। প্রথমত হচ্ছে, দেখুন, আমাদের হরস্কোপ বা গ্রহ হিসেবে যেটা বলি আমরা, দেখুন, ভালো প্রেমিকা হতে পারে, ভালো বাবা হতে পারে, বাট ভালো হাজব্যান্ড নাও হতে পারে। সেই জিনিসটা প্রথমে আমরা দেখে দিতে হবে। তো অনেক সময় দেখছি ভালো বাবা, ভালো ছেলে, কিন্তু বাট ভালো হাজব্যান্ড নয়, বা যে মেয়েটা আছে খুব সাংসারিক মেয়ে, খুব ভালো মেয়ে, বাট সবার জন্য খুব প্রিয়, বাট ভালো ওয়াইফ নয়। এই একটা কারণ, এটা হচ্ছে হরস্কোপে চলে যায়। আর যেটা ম্যাক্সিমাম যেটা হচ্ছে, এটা খুব কম দেখা যায়, ভালো মেয়ে এরকম হয়, ম্যাক্সিমাম হচ্ছে তন্ত্রমন্ত্র প্রভাব। কীরকম বলতে দেখো, প্রথম হচ্ছে ছেলে, আমি কিছু ক্লায়েন্ট বলছি, আমি ছেলে বাড়ির অবস্থা খুব ভালো, টাকা পয়সা খুব ভালো, মেয়ের বাড়ির অবস্থা খুব ভালো, সে কিন্তু বাট ছেলে বাড়ির চাচ্ছে, যে মেয়েকে ছেলে পছন্দ করে, ভাবছে, শাশুড়ি ভাবছে, আমি এই যে বৌমাকে আমি নিজের হাতেই রাখতে পারবো না। তো এই ছেলে যদি, এই বৌমায়ের যদি মেয়ে আমার বাড়িতে আসে, তাহলে কিন্তু আমার কিন্তু বাড়িতে ছেলে কিন্তু আমার হাত থেকে চলে যাবে। তখন থেকে কী হয়, ম্যাক্সিমাম যা দেখছি এখানে এসে তন্ত্রমন্ত্র ইউজ করা হয়। দেখুন, তন্ত্র তো একটা নেগেটিভ এফেক্ট পড়বে। দেখুন, দেখছি আমি কিছু বশীকরণ বা কাকে বিচ্ছেদ করছে কেউ, তো বিফোর ম্যারেজ দেখছি ছেলেটা মেয়েটাকে সাথে সম্পর্ক না রাখার জন্য মনে মনে গিয়ে মুখে দেখাচ্ছে, আমি তোমাকে ঠিক আছে, তোমার বিয়ে করো, আমি তোমাকে এগ্রি, তোমার সব ঠিক আছে, মেয়ের সাথে ভালো সম্পর্ক, ভিতরে ভিতরে গিয়ে কোথায় গিয়ে তন্ত্রমন্ত্র করছে, ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ হয়ে যায়।
কোনো কারণবশত হলো না, বাট কোনো তন্ত্র হিসাবে যখন আমাদের ক্রিয়া করা হয় আফটার ম্যারেজ, সেটা এফেক্টটা খুব বেশি পড়ে। ম্যাক্সিমাম এই হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার এই আসছে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এটা হচ্ছে তন্ত্রমন্ত্র মেন কারণ হচ্ছে। এরকম অনেক কারণ আছে যা বলছি। একটা রিসেন্ট ক্লায়েন্ট যেটা বলি আমরা, তো এসেছিলো, মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্সই হয়ে গেছে, ঠিক আছে, ওনার একটা মেয়ে একটা আছে। আর যে ছেলের সাথে বিয়ে হয়েছে ওর ছেলের মা বাবা কেউ নেই, ঠিক আছে, ওনারও ডিভোর্স হয়ে গেছে। তো সাধারণত যে মা আছে মানে মেয়ের মা আছে, ওনার হাজবেন্ড নেই, তো ওনার কী চাবে, এমন একটা ছেলের সাথে বিয়ে দিব জেনে মেয়ে সুখে থাকে, তাই তো। তো তো নিজের পছন্দ করে যখন আবার সে ওদের মধ্যে কথাবার্তা প্রেম ভালোবাসা হলো, ঠিক আছে, মা চাচ্ছে না ওই ছেলের সাথে মেয়ে বিয়ে হোক, তো ওকে তন্ত্রমন্ত্র করেছে, করার পর অনেক ঝামেলার মাধ্যমে গিয়ে ব্রেকআপ হয়, আবার সঙ্গে হয়, এ করে করে আবার বিয়ে হলো। বিয়ে করার পর 2 বছর সংসার করলো, সংসার করার পর ওদের মধ্যে আবার বিচ্ছেদ হয়ে গেল। ছেলে বলছে আমি তোমাকে সহ্য করতে পারছি না, মেয়ে বলছে তোমার ফেস দেখলে যখন মনে পড়ে তখন মাথা গরম হয়ে যায়। তো তার কিছু দুজনে আবার চলে গেল, আবার 2 বছর পরে আবার একসাথে হলো। যখনই ওনারা একসাথে থাকে তখন দেখে হাতের মধ্যে ছেলেটা হাতের মধ্যে র্যাশ হয়ে যাচ্ছে। মানে ছেলেটা বলছিল, আমি দেখে অবাক, ছেলেটা বলতো আমি জিম করি 150 কেজি। উনি বলছে যে ওনার ওয়াইফ আসলো, কাকে আমাকে যখন বিয়ের আগে টায়ার উঠিয়ে দিয়ে দেখিয়েছিল, ওই ছেলে জিম ছেড়ে দিয়ে একদম চাকরি বাকরি কিছু নেই, ঠিক আছে, তো একদম অবস্থা খুব খারাপ করেছে, অবস্থা খারাপ হয়েছে। উনি বলছে আমার কে করেছে বলছি, উনি বলছে আমার কাজে কোনো এনার্জি লাগছে না, খালি শরীরটা লেজিনেস, সেখানে জিম ছেড়ে দিয়েছি, তো চাকরি চলে গেছে, মানে আর শরীরটা আমার পুরো র্যাশ বলতে কীরকম হচ্ছে, মানে বলছে রাতে ঘুমিয়েছে আঁচড় লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কে করবে? আর যখন ওরা বলছে বেবি প্ল্যানিং করব, যখন বেবি প্ল্যানিং করে ভাবছে, তখনকার মেয়ের মা বলে কি তুই আস না, তোর সাথে অনেকদিন কিন্তু কথা বলি না। তো এখানে সবাই যখন ডাউটটা সবাই ওনার মা কী করছে, বাট আলটিমেটলি কী হচ্ছে, এরকম ম্যাক্সিমাম হচ্ছে। এই ক্ষেত্রে যেটা বলবো, এখন কথা শুনতে খুব খারাপ লাগে, কারণ আজকাল এখানকার যা আছে মানে অন্যরকম সমস্যা একটা হয়ে গেছে এই তন্ত্র জবাটা, মানে বিয়ের পর ঘটনা যেটা বলতে যাচ্ছে প্রচুর এখন যেটা বললাম, এটা কী হচ্ছে আলটিমেটলি উনি কিন্তু মা কিন্তু এই ক্রিয়া করছে। আমি ওনাকে বললাম, মেয়েকে বললাম তুই মাইন্ড করো না, তোমার যা করছে তোমার কাছের লোক করছে, একদম নিজের লোক, তুমি সবসময় ওনার সঙ্গে থাকো, নামটা বল। উনি তো বুঝে গেছে। আর হাজব্যান্ড বলছে, হাজব্যান্ড বলছে এখন তোমার ক্লিয়ার হলো তো, উনি তো তোমার মার নাম বলিনি, বাট তোমাদের সব বলে দিল কি চেহারা এমন গঠন, এছাড়া কে আছে, এখন তোমার ক্লিয়ার হলো তোমার মা যে করছে। উনি বলছে মা কেন করবে, আমি তুমি ভাবো মা কেন করবে। তা ওনাকে কয়েকটা কিছু পয়েন্ট বললাম, সেটা অনেক কিছু বলা উচিত না, উনি নিশ্চয়ই তোমার পডকাস্ট দেখে এসেছিল আমার কাছে, উনি নিশ্চয়ই বুঝবে। আচ্ছা, আর একটা সমস্যাও তো হয় যে ধরুন থার্ড পার্সনের এন্ট্রি, মানে এখন বহু সংসারে হচ্ছে, এবং যে অবৈধ প্রেম যে হচ্ছে, অনেকে অভিযোগ করে যে আমার বরকে অমুক মহিলা একদম বশীকরণ করে নিয়েছে, এরকম সমস্যাও তো আসছে নিশ্চয়ই। এরকম সমস্যা না, এরকম সমস্যা বলতে ভুল হবে, মনে বললাম তো আমার কাছে হলে যা মনে হচ্ছে, মানে অদ্ভুত যে বললে না, এটা তুমি তো খুব সুন্দরভাবে গুছিয়ে বললে, এক্সটারনাল অ্যাফেয়ার চলছে বা আমার থার্ড পার্সন এন্ট্রি হচ্ছে, তুমি তো সুন্দর গুছিয়ে বলে। ভয়ানক যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমার কাছে আসে, মহিলা ক্লায়েন্ট যেগুলো আসে আমার কাছে, সবকে হাজব্যান্ড মানে বরকে নিয়ে সব সমস্যা ম্যাক্সিমাম হচ্ছে এসব ঘটনা আজকাল। থার্ড পার্সনের বশীকরণ তন্ত্রটা খুব বেশি হচ্ছে। রিসেন্ট একটা কথাটা বলি আমি, টালিগঞ্জের চেম্বারে একটা মহিলা আসছিল, সে মহিলা না মেয়ে, ঠিক আছে, সেম ব্রাঞ্চে কাজ করে, ব্যাংকে কাজ করে, ঠিক আছে। উনি বলছে যখন উনি হচ্ছে অফিসার, ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে, আর ওনার কলিগ,
ঠিক আছে, উনার কোনো কারণবশত কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে করার পর 6-7 মাস পরে জানে ওনার হচ্ছিল বাচ্চা আছে, উনি ম্যারিড। ঠিক আছে, এখন তো হয়ে গেছে। তো মেয়েটা বললো তুমি কেন বলোনি আগে আমাকে? আর সব ছেলেরাই একই কথা বলবে যখন ধরা পড়বে, বলবে আমার বউয়ের সাথে আমার সংসার অ্যাডজাস্টমেন্ট নেই। সব এখানে আমার বউ আমাকে এ করছে বাচ্চা, তখন নিজের ভুল কখনো বলবে না। ঠিক আছে, বলছে বলকে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এই জন্য আমার তো আমি এক্সট্রা মেল তোমাকে ভালো বন্ধু। এখন মহিলা আমার কাছে আসছে, মেয়েটা আসছে, বলছে মানে ওকে আমাকে চাই, ও আমাকে চিট করেছে। ও টাকা পয়সা থেকে শুরু করে আরম্ভ করে তারপর হচ্ছে হলো তোমার যেগুলো নর্মালি যেগুলো হচ্ছে সব কিছু চিট করে। বলছে ছেলেটা বলছে তোমাকেও রাখবো, ওকে রাখবো। এইটা হচ্ছে হলো শুনতে খুব খারাপ লাগে। এই এই জেনারেশনে বিশেষ করে আমি অনেক জায়গায় চেম্বার করছি, কলকাতা, দিল্লি, এই পাঞ্জাব, মুম্বাইতে যা চেম্বার করছি, ম্যাক্সিমাম হচ্ছে একই সমস্যা, বড় শহরগুলো, থার্ড পার্টি। আর এটা কোনো এজ নেই, কোনো লিমিট নেই। মেয়ের বিয়ে হয়েছে, নাতিপুতি হয়ে গেছে, তারও একই সমস্যা। মানে এবার আপনি আমাকে বলুন, এই তন্ত্র মতে বা তন্ত্র ক্রিয়া করে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব কিনা? হ্যাঁ, 100% সমস্যা। এখন তন্ত্র প্রথমতই এইসব যে ক্রিয়া করা হয়, যখন ম্যাক্সিমাম আমার কাছে আছে, প্রথমত হচ্ছে আমাকে যার সাথে সম্পর্ক করেছে থার্ড পার্টি, তাকে মধ্যে বিচ্ছেদ করতে হবে। বিচ্ছেদ করার পর প্লাস যদি বশীকরণ করা হয়, একটা উপায় আছে, বিচ্ছেদ করতে হবে। যখনই এক্সট্রিমেল অ্যাফেয়ার থাকে বা থার্ড পার্টি এন্ট্রি থাকে, তখন একটা হচ্ছে লোকে বলে বশীকরণ না, বশীকরণ করলে হাজব্যান্ড কখনো আসবে না, ওয়াইফ কখনো আসবে না। ওকে, যার সাথে যখন বশীকরণ করবে, প্রথমত ওর সাথে বিচ্ছেদ করতে হবে। যখন ওনার হাজব্যান্ড কার সাথে প্রেম করছে, তাহলে ওর সাথে বিচ্ছেদ করতে হবে, আর তারপরে বশীকরণ হবে। তো ম্যাক্সিমাম আমার কাছে এসে বলে দাদা আমি বশীকরণ অনেক করেছি, বশীকরণ কোনো কাজ কেন হয় না? বশীকরণ কত যার সাথে সম্পর্ক থাকবে তার সাথে বিচ্ছেদ না করলে কখনো বশীকরণ হবে না। ওকে, তো বশীকরণ ইন দ্য সেন্স লোকে অনেকটা ভুল মিনিং যে নিয়ে নেয়। যখন অনেক আমাকে বলেছে দাদা আদৌ কি বশীকরণ, অনেক মেসেজ করে বশীকরণটা ঠিক নয়। দেখুন, বশীকরণ ইন দ্য সেন্স গোলাম নয়। আমরা যারা ভাবছে, অডিয়েন্স ভাবে বশীকরণ মানে হচ্ছে গোলাম নয়। কিন্তু বশীকরণ হচ্ছে মিনিং হচ্ছিল তোমার কথা শুনবে, তোমার সাথে সুসম্পর্ক হবে। আগে যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা হবে। এমন নয় বশীকরণ মানে হচ্ছে তুমি বলো তুমি বসো, উঠ মানে উঠ, এই নয়। বশীকরণ ইন দ্য সেন্সে তোমার সঙ্গে সম্পর্কটা ভালো হবে। অনেক যারা বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব ক্ষেত্রে বশীকরণ হয় না। আর বশীকরণ হলেও সে বিয়ে কখন লাস্টিং করে না। অনেক সংসার দেখেছি, অনেক ক্লায়েন্ট বলে আমি এই ছেলেকে ভালোবাসতাম, মানে আমি অন্য তান্ত্রিকে গিয়ে বিয়ে করেছি, এখন দেখি হাজব্যান্ড চেঞ্জ। এটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে। কিন্তু তো তন্ত্র যখন করা হয় যার উপরে, তার একটা নেগেটিভ এনার্জি তোমাকে কাজ করবে একটা। প্রথম বলে যখন দেখো আমি তো করছি এখানে 1 বছরের চেম্বার করছি, ডেলি যে তো ক্লায়েন্ট দেখছি সব একই সমস্যা। এখানে কলকাতা 2টো সমস্যা আমার কাছে আসে। একটা হচ্ছে ছেলে মেয়ে অবাধ্য, ছেলে মেয়ে ভালো মতো পড়াশোনা করছে না, আর হচ্ছে হলো লাভ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খুব খারাপ, আর শ্বশুর শাশুড়ির সাথে বৌমার অ্যাডজাস্টমেন্ট হয় না। এই হলো প্রবলেম। আর তন্ত্র এক্সোবরকে এক তন্ত্র এখানে করছে, মানে ইচ্ছে করে আমার ভালো চলছে, ঠিক আছে, কিছু তান্ত্রিক আছে, তান্ত্রিক বলা ভুল, তোমার মানে এক সেম বিজনেস করছি, তোমার খারাপ চাবো, তোমার বাড়িতে আমি জিনিস পাঠিয়ে দিলাম, কিছু চালান করে পাঠিয়ে দিলাম, কোনো প্রেতাত্মা চালান করলাম, তবে অনেক নেগেটিভ এনার্জিগুলো পাঠিয়ে দিচ্ছি। তো এখানকার আমি একটা কথা বলি, রিসেন্ট একটা বাড়িতে গিয়েছিলাম, উনি হচ্ছিল বিশাল, মানে এখানকার আমার পার্টির লিডার বলবো, পলিটিক্যাল লিডার। ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো ওনার বাড়িতে উনি যে ভালো পজিশন ছিল, মানে ফেস ভ্যালু, ঠিক আছে। তো ইলেকশনে মানে কি বলে টিকিট পাওয়ার মতন ফেস, উনি জানে আমি টিকিট পাবো,
সবাই জানে ইন্ড অফ দ্য মুমেন্টে রাতে বলা ঠিক ছিল, সকালে হচ্ছে ডিক্লিয়ার অন্যজন। মনে হলো। ঠিক আছে, তো উনি বলছে উনি সন্দেহ করেছে ওনার বাড়িতে টিল নট ডেট পর্যন্ত, লাস্ট ইলেকশন থেকে শুরু করে আজকে ইলেকশন সামনে অলমোস্ট 5 ইয়ার্স পর্যন্ত বলছে আমি 5 বছর আমি আমার লাইফ বরবাদ করে দিয়েছি এই তন্ত্রের মাধ্যমে। তন্ত্র মাধ্যমে। উনি খালি আমি নয়, আমার মিসেস, আমার ছেলে, আমি নিজের বাড়ি ছেড়ে দিয়েছি। আমি আমার নিজের বাড়ি ছেড়ে দিয়েছি, কেন আমি ভাবছি এত আমার বাড়িতে নেগেটিভ এনার্জি পাঠিয়ে দিয়েছে। বলছে কোনো কাজ হচ্ছে না, ওয়াইফের সাইডে খারাপ যাচ্ছে। উনি হাজব্যান্ড ওয়াইফের দুজনই রাজনীতিতে, ঠিক আছে। ওয়াইফের নাম নিমিষে বদনাম হয়ে গেল, আমার নাম নিমিষের বদনাম হলো। কোথায় আমি চলে গেলাম, মুছে গেলাম, লোক ভুলে গেছে আমাকে। ঠিক আছে, সবসময় একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রুম থেকে বেরোতে ইচ্ছা করছে, কার সাথে কথা বলতে ভালো পারছে না, কানের মধ্যে সেখানে ফুসফুস কথা বলে। ঠিক আছে, এইভাবে কথা বলছে। বাধ্য হয়ে আমি আমার শ্বশুরবাড়ি চলে আসছি, নিজের বাড়ি বন্ধ করে। উনি বলছে শ্বশুরবাড়িতে এসে একই সমস্যা, লাস্ট 2 মাস 3 মাস ধরে আমার কাছে এসছে, বলছে দাদা অল্পটা রিলিফ পাচ্ছে। তো তন্ত্র সবই সম্ভব, বাট কিছু নেগেটিভ এনার্জি প্রচুর কাজ করে, কিন্তু কাজ করা উচিত নয় এলাকে। কারণ যে করছে, দেখুন আজকে আমার সময় ভালো, তো আমি করছি, কিন্তু আমার কিন্তু সময় খারাপ আসবে, কিন্তু সেটা কিন্তু অ্যাফেক্ট কিন্তু পড়তে বাধ্য। কিন্তু এরপর একটা আসি যে এই যে আপনি বলছিলেন যে ছেলে মেয়ে কথা শুনছে না, তো এই পড়াশোনায় অবাধ্যতা, তো এইগুলো তো আপনার কাছে নিশ্চয়ই অনেক ক্লায়েন্ট এসছে, এইগুলো প্রশ্নও এসছে যে আমার ছেলে মেয়ে সামনে পরীক্ষা, পড়াশোনা করছে না ঠিক করে। দেখো পড়াশোনা ক্ষেত্রে আমি যেটা বলবো, পড়াশোনার ক্ষেত্রে যেটা বললে আমাকে নীল সরস্বতী কবচ লোকে বলে ম্যাক্সিমাম হিসাবে। দেখো নীল সরস্বতী কবচ নিয়ে টোটালি ফেক এটা। তো কার যদি ছেলে মেয়ে যদি পড়াশোনা যদি না হয়, তো আমার কাছে অনেক ক্লায়েন্ট এসে বলে দাদা আমার ছেলের জন্য একটা নীল সরস্বতী কবচ করে দিন না, আমার ছেলে আগে পড়াশোনা খুব ভালো ছিল, নীল সরস্বতী কবচ পড়ে আসে কিন্তু কাজ হচ্ছে না। নীল সরস্বতী বলে কোনো কবচ নেই। আচ্ছা, কবচ হয়, বাট যদি ছেলে এডুকেশন খারাপ থাকে তো সরস্বতী কবচ বলে কাজ হবে? কখনো কাজ হবে না। কারণ প্রথমত দেখতে হবে আমাদের এডুকেশন জায়গাটা দেখতে হবে, যেটা আমরা বলি না ক্লাস 5 পর্যন্ত খুব পড়াশোনা ভালো ছিল, ক্লাস 8 পর্যন্ত খুব পড়াশোনা ভালো ছিল, পরে আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। প্রথম জানতে হবে। যদি অ্যাস্ট্রোলজি চলে যাই আমরা, এটা এখানেও তন্ত্র মিলে অনেক কথা আছে, এটা পরে এটা আলোচনা করছি, প্রচুর আছে এরকম স্টুডেন্টকে খারাপ পড়া। ঠিক আছে, তো প্রথমে জানতে হবে আমাদের কেন ইমব্যালেন্স হয়, কেন ছেলে মেয়ে চঞ্চল ভাব হয়ে থাকে। প্রথমত যদি চন্দ্র, বুধ আর রবি, এই 3টা হচ্ছে আমাদের এডুকেশনের ক্ষেত্রে মেন। চন্দ্র হচ্ছে আমাদের মন, বুধ হচ্ছে বুদ্ধি, রবি হচ্ছে জ্ঞান। যদি চন্দ্র খারাপ থাকে তাহলে ফোকাস বাড়বে না, আর ফোকাস যদি না থাকে এডুকেশন কখনো হবে না। যে কোনো ক্ষেত্রে তোমার সাথে আমি কথা বলছি, যদি আমি ফোকাস না থাকে, মাইন্ড অন্য চলে আসছে, কখনো তাহলে জ্ঞান হবে না। আর যদি বুধ খারাপ থাকে, বুধ খারাপ কেমন হচ্ছে, রাহু, বুদ্ধির সাথে রাহু যুক্ত হয়ে আছে, বুদ্ধির সাথে তোমাকে ধরো তোমার কেতু যুক্ত হয়ে আছে, তখন কি হচ্ছে বুদ্ধি অনেক ছেলে অনেক খাটে, অনেক পড়াশোনা করে, ঠিক পরীক্ষা আগে গিয়ে এডুকেশন পড়াশোনা ভুলে যাচ্ছে। বুধের সাথে কেতু যুক্ত আছে। আর দেখবে তুমি রবির সাথে যদি রাহু যুক্ত, রবির সাথে শনি যুক্ত, রবির সাথে কেতু যুক্ত যদি হয়, দেখবে কিছু ছেলেমেয়ে দেখবে ঠিক পরীক্ষার আগে গিয়ে হেলথ ইস্যু থাকে। সারা বছর খুব ভালো পড়ছে, ঠিক হরোস্কোপটা চেক করতে হবে সবার আগে। তো এই যেটা দেখতে হবে, তারপর তোমার শুরু হবে তোমার এডুকেশন, প্রবলেম সব। তো প্রথমত এখানে কি হচ্ছে, ডাইরেক্ট কি বলে তোমাকে এই করতে হবে। আর আরেকটাতে আমি দেখছি এখানে কেন এক্ষেত্রে তন্ত্রমন্ত্র হয়, সব গ্রহ ভালো আছে, সব কিছু ঠিক আছে, মানে দেওয়ারের ছেলে আর ধরো দাদার ছেলে পড়াশোনা দুজনে খুব মোটামুটি, একজনের ছেলে মেয়ে খুব খারাপ, এমন দেখেছি আমি এখন বাড়িতে। তো বাড়িতে দু ভাই, একটা ছেলে একজনের মেয়ে, ঠিক আছে। ছোটো ভাই ছেলে পড়াশোনা খুব ভালো, ঠিক আছে, ওনার মেয়ে পড়াশোনা খুব খারাপ, তন্ত্রমন্ত্র করে দিয়েছে,
পড়াশোনা খারাপ হয়ে গেছে, প্রচুর হয় এখানে। একান্তীয় আর একাত্মীয়কে করেছে এটা। নিজের ভাই করেছে। আচ্ছা, আরেকটা কথা বলুন যে এটা তো গেলো একটা তন্ত্রের পাঠ, আর একটা হচ্ছে যে এরপরে যে সব থেকে বেশি কোয়ারিগুলো আসছে সেটা হচ্ছে যে ধরুন নতুন ফ্ল্যাট বা বাড়িতে গেছে, যেটা আপনি বলছিলেন ইনফ্যাক্ট একজন ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে, ওই ফ্ল্যাট বা বাড়িতে যাওয়ার পর থেকে তার জীবনে সমস্যা শুরু। তো এইরকম কিছু প্রবলেম কি আপনি রিসেন্টলি দেখেছেন, বা দেখো, যদি কিছু আমার- এক্সাম্পল দেন যে দেখো, কেন হয়েছে, কি ঘটনা ঘটেছে? প্রথমত আমাকে তুমি যেটা বললে খুব ভালো কোশ্চেন করলে, খুব প্রচুর হয়। মানে আমাদের আগে যখন আমি রেন্টে ছিলাম খুব ভালো ছিলাম, তা আবার অন্য ফ্ল্যাটে ছিলাম, যখন আমার ফ্যামিলি বেড়ে গেছে বলে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, এর ফ্ল্যাটে আসার পর আমার নেগেটিভ এনার্জি কাজ করে, অথবা নতুন বাড়ি বানিয়েছি সেখানে নেগেটিভ এনার্জি কাজ করে। তো দেখো, প্রথমত বাস্তুতে তো একটা ল্যান্ডের উপরে যখন তোমার 10টা ইসে আছে, ফ্ল্যাট আছে, তো পার্টিকুলার একটা ব্যক্তির উপরে কেন খারাপ হবে? যদি ল্যান্ড যদি খারাপ হয় তা পুরো লোকের সবার খারাপ সবার হবে। খারাপ হবে। তো 9জন বা 8জন ব্যক্তি খুব ভালো, 2জন ব্যক্তি কেন খারাপ হচ্ছে? তখনই হতে হবে লোকে হিংসামি করে তন্তমন্দ করছে, ও এত বাড়ি করে নিল তো ওনাকে কেস করি। কেস করে দেবো, বাস তন্তমন্দির করে দিল। কিন্তু কী করবে, তোমাকে আমি কিছু ফটো দেখাবো, তোমাদের এই আশেপাশের ঘটনা, শ্রীরামপুরের আশেপাশের ঘটনা আছে, এরকম অনেক ক্লায়েন্ট আছে আমার। নিজের বোন, নিজের দিদি, ঠিক আছে, মানে বোনের উপর তন্তমন্ত করেছে। বোনের মেয়ে খুব খুব ভালো মেয়ে, সব দিকে নাচে গানে পড়াশোনা কোথায় ত্রুটি নেই, কমতি নেই। সে মেয়েকে ডিপ্রেশন চলে গেছে, অলরেডি মেডিসিন খাচ্ছে, আর হাজবেন্ডকে, বোনের বোরকে একদম বিছনায় ফেলে দিয়েছে। কারণ একটা লজিক, ও আমার থেকে কেন উপরে উঠবে, আমি উপর থাকবো, আমার তলে বোন থাকবে, আমার উপরে কেউ উঠতে পারবে না। তো এইসবেও হয় তন্ত্রমৃত হয় বাস্তুতে, এই একটা নেগেটিভ। উনি আমাকে কোয়েশ্চেন করে বলছে, দাদা তো আমি ভাবছি এই ফ্ল্যাটে এত তন্ত্রমন্ত্র প্রবলেম হচ্ছে, আমি অন্য কোথাও চলে যাই, ভালো লাগছে না। কারণ আমার হাজব্যান্ড যেহেতু শরীর খারাপ হয়ে যাচ্ছে, বারবার করছি, এই রিসেন্ট ওনার বলছো হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছে, তো হসপিটালে নিয়ে গেছি, করছি 4 দিন রাখলাম, 2 লাখ টাকা উপরে খরচ করেছি, ডাক্তার বলে কোনো প্রবলেম নেই, বাট উনি কিন্তু কোনো শ্বাস নিতে পারছে না। তো ডাক্তার চেঞ্জ করে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, তন্ত্রমন্ত্রে কাজ করছে। প্রথমত তন্ত্র করতে গেলে প্রথম নিজের লোক ছাড়া তন্ত্র, আমি আগে বলেছিলাম। কেন প্রথমত তন্ত্র এমন একটা জিনিস, প্রথমত মা বাবার নাম লাগবে। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক সাথে শারীরিক প্রবলেম হবে, বা অথবা বিচ্ছেদ করবে, তো এই যে নামগুলো কে জানবে? নিয়ারেস্ট লোকই জানবে। নিয়ারেস্ট মানে নিজের লোক ছাড়া হবে না। তো এইভাবে তন্ত্র চলছে। আর বিশেষ করে আমি একটা হিস্টোরি বলি তোমাকে, একটা মজার হিস্টোরি বলি একটা। দেখো, প্রথমত বাস্তুতে কিছু প্রবলেম যেটা বলছিলাম, একটা ঘটনা রিসেন্ট মধ্যগ্রামে ঘটনা বলে। আর আমি যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেখানে গিয়ে আমি এক রাত থাকিনি। এটা আমার সব জায়গায়, সব পডকাস্টে অনেক বলেছি। কারণ হচ্ছিল আমাকে ওনাকে ফিল করতে হবে। উনি আমার সব জায়গায় বলেন, দাদা আমি হোটেলে থাকবো না। কারণ আমি যদি রাতে, কেন আমাদের ম্যাক্সিমামের জিনিস রাতে নেগেটিভ এনার্জিটা একটু বেশি হয়। কেন দিনের বেলাতে আমরা এত কাজে ব্যস্ত থাকি, আমরা ওটা অ্যাভয়েড করি আমরা। কিন্তু চলো দেখে দেখা যাবে, রান্না বাড়ি ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকছি। যখন রাত্রে যখন একান্ত থাকবো আমরা, তখন এগুলো ফিল হয় আমাদের, আমরা কোথায় জানি আমার কী প্রবলেম হচ্ছে। তো উনি বললো, আমার হাজব্যান্ডের দারুণ ব্যবসা, 3-4 বছরের মধ্যে আমার দারুণ ব্যবসা, গেঞ্জি ইন্ডাস্ট্রি আছে, দারুণ ব্যবসা। তো হাজব্যান্ড বলে এত জায়গায় এত বড় অর্ডার পাচ্ছি, তো আমি আমার কারখানাটাকে প্রচুর বড় যা করতে হবে। উনি এটা হচ্ছে বাস্তুর প্রবলেম বলছি, ঠিক আছে, ভূতের কথা বলছি একটা, ঠিক আছে। উনি তখনকার বললো, চলো একটা পেয়েছে মধ্যগ্রামতে, অল্প আউটসাইডে পেয়েছে, এখানে আমার ইন্ডাস্ট্রি হবে, কম টাকার মধ্যে একটা ভালো জায়গায় পেয়েছে, রেডিমেড। উনি বায়না মতো করে দিয়েছে, ঠিক আছে, সব দিয়েছে। কিছুদিন পরে যখন ছাদের উপরে উঠে দেখে পাশে কিছু, মানে ধরুন 10-15টা বাড়ি চলে গিয়ে কবরস্থান, বহুত পুরনো, এখনো কবর দেয় না, বহুত পুরনো কবরস্থান বন্ধ এখনো আছে। মনে
ওনার ডাউট হচ্ছে, উনি বলছে দাদা আমাকে মানে আদৌ কি মানে এখানে কবর ছিল কি, কেন একটা জিনিস এখানে কবরস্থান আছে, 10-15টা বাড়ির পর যদি কবরস্থান আছে এখনও আছে, কবর দিচ্ছে না, তো আমার বাড়িতে হতে পারে। হুম, আমার জমিটা উনি বলছে কেন, দাদা আমার ফিল হয়। ওটা চলো ঠিক আছে। সাধারণত উনি আমার অনেক রিস্ক করে, অনেক মানে আমার একটা পরিচিত ক্লায়েন্ট, খুব ক্লায়েন্ট, ওনার সাথে ভালো বন্ধুত্ব আছে। উনি আমি সাধারণত যে কোনো অচেনা বাড়িতে যাবো না, আমি রাত্রে থাকা যাবো না। তো উনি বলছে দাদা আমি থাকবো, চলুন। পরে রাতে যখন কথা বলা শুরু করলাম, তখন আমাকে বলল দাদা আমার না ফিল হয়। কেমন ফিল হয়? বাকি সঙ্গে কেউ আছে আমার। একদিন কী হলো, সন্ধ্যার সময় কোনো স্টাফ ছিল না, কারখানায় গিয়েছি, হঠাৎ দেখি কি দুটো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। ঠিক আছে, উনি বলছে হতে পারে, ভুল হতে পারে। তো একদিনই হয়েছে আমি রান্না করছি, আমার যে ওর পিছন দিকে এসে ওড়নাটা দিয়ে টান দিয়েছে। তো উনি বলছে হতে পারে বাচ্চা বা ছোটো বাচ্চা, মানে হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে বড়, ছেলে ছোট, টান দিয়েছে। ও তো কিছু, আমার তো ছেলে তো স্কুলে গিয়েছে, কে দিবে? তো এরকম ছোট ছোট হিস্টোরি ওনার লাইফে প্রচুর হচ্ছিলো। আর ব্যবসা আস্তে আস্তে প্রচুর ডাউনফ্লো। তো ওনার বাড়িতে উনি বলছে আমার রিলেটিভ, বলছে আমার বোন, মানে ওনার ভদ্রমহিলা বোন বলছে আমার কেউ বাড়িতে থাকে না। আমি কেন? দিনে থাকবে, রাতে থাকবে না। তোর বাড়িতে কোনো আওয়াজ সাউন্ড হয়, ও রাতে ঘুমাতে পারি না। সাউন্ড হয় মানে দাদা আমার যে কিছু ছাদের উপর যেটা ফ্লোরটা কিনেছে, এটা 3rd ফ্লোর, তো 2nd ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, 1st ফ্লোর, তার উপর ফ্লোরটা কী হচ্ছে, কিছু রড বের করা আছে। তো 18 mm রডটা থাকে নর্মালি আমাদের মোটা রডগুলো, কোনো রকম মানে একটা তো 18 mm তো কম নয়। সেখানে পাখি যদি পাখিতে বসলে তো এটা তো সাউন্ড হবে না, তো তা বিশাল বড় পাখি বসতে হবে, কোনো রকম হাওয়া মানে যেটা বাতাস নিত কেন লড়বে, প্রচুর সাউন্ড হয়। চলো ঠিক আছে। তো আমরা দেখো প্রথমত আমার এরকমও ঘটনা অনেক জায়গায় গিয়েছে, আমার সাথে হামলাও হয়েছে। আমার চলো ঠিক আছে, রাতে খাওয়া দাওয়া করলাম, রাস্তে ঘুমিয়ে আছে, ঠিক আমার এখানে চাপাতে ধরেছে। আমার ফিল হচ্ছে আমাকে কেউ ঘুমিয়েছে, কিন্তু ঘুমিয়ে আছে ও, আমাকে এখানে ফিল হচ্ছে এখানে আমাকে গলার মধ্যে ধরে রেখেছে। তো চোখলে দেখি কি মানে দুটো বাচ্চা আমার বুকের উপরে বসে আছে, মানে ছোটো ছোটো বাচ্চা। তো যেন সকাল হলো, সারাতে ঘুম নেই, ভয়ে ঘুম নেই, কেন কী হচ্ছে এটাকে। তখন আমাদের যেরকম জব করা শুরু হলো, বাস্তুর উপর সব শুরু হলো। তারপর পরদিন সকাল হলো, বলি আমাকে ভদ্রমহিলা বলো দাদা কিছু কি বুঝতে পারলেন কালকে কী হলো? আমি বললাম এই ঘটনা। দাদা এই ঘটনা আমার রোজই হয় আমাদের কাছে। ওকে। তো উনি বললো দাদা আমি নিঃস্ব হয়ে গেছি। উনি বললো আমাকে আমার বাড়িতে লকারে যদি কমও হয় 4 থেকে 5 লাখ টাকা ক্যাশ থাকতো, সেটা এখন নেই। উনি বলছে আমার লকারে এখন 10 টাকা পড়ে আছে। কিন্তু আমি 6 মাসের মধ্যে মানে 0 লেভেল থেকে স্টার্ট করে 0তেই হিরো হয়ে গেছিলাম। মানে মধ্যমগ্রামে আমাকে ওই গেঞ্জি ইন্ডাস্ট্রি বলে লোক সবাই চিনে আমাকে। এখন হিরোর থেকে 6 মাসে আমি একদম জিরো হয়ে গেছে। জিরো না, উনি বলছে -0। আমার এত টাকা ব্যাংক লোন হয়ে গেছে, আমি এই বাড়ি বিক্রি করতে পারছি না। উনি বলছে চল ব্যবসা খারাপ, লস হতেও পারে, আমার যা দেওয়া আছে আমি ভাবছি এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমি ব্যাংকের লোন মিটিয়ে দিয়ে আমি আবার ওই ব্যবসা করব। উনি বলছে দাও 6 মাসে আমি জিরো হয়ে গেছি, বাড়ি বিক্রি করতে পারছি না। তো মেন ওখানে হচ্ছে যেটা হচ্ছে কবরস্থান থেকে ওখানে কবর ছিল। আর ওই জায়গাটা হলো মানে যে মালিক ছিল আগে, ও মালিক এই প্রবলেমে ছিল। উনি পরে খবর পেয়েছে মালিক এই প্রবলেম জন্য আমাকে বিক্রি করেছিল। তো ওই ল্যান্ডটা হচ্ছে কিছু ল্যান্ড খারাপ হয়, এটা হচ্ছে কোনো তন্ত্র নয়, এটা হচ্ছে ল্যান্ডের সমস্যা। কেন কিছু ল্যান্ডও এরকম অনেক তুমি দোকান দেখবে মেন টাউনের মধ্যে দোকান, একটা দোকান খুব চলে না, যে দোকানটা খালি ব্যবসা লস হয়ে যায়। অনেক দেখেছি আমি, একদম মেন সেন্টারের দোকান, যে দোকান নিচ্ছে ওই দোকান চলে না, ওখানে ভাড়াই হয় না, 6 মাস 1 বছর করবে
উঠে যাবে। ভালো ভালো ব্র্যান্ডের দোকান দেখেছি আমি। তো ওইসব ক্ষেত্রে কী হয়, ওই ল্যান্ডটা পার্টিকুলার ল্যান্ডটা খারাপ সমস্যা ছিল। তো এটা হচ্ছে ল্যান্ডের সমস্যা। আর যেটা হচ্ছে আমাদের তন্ত্র মন্ত্র যেটা করা হয়, কেউ যে কারো তন্ত্র করেছে বাস্তুর উপরে, তো বাস্তবে যখন তন্ত্রমন্ত্র করা হয় তখন কী কী আমাদের সমস্যা ফেস করতে হয়। প্রথমত আমাদের গায়ে র্যাশ আসবে লাল লাল করে, ঠিক আছে, মানে যে যার উপর হচ্ছে ফ্যামিলির উপরে। তারপর হচ্ছিল আঁচড়ো দাগ হবে, তারপর হচ্ছিল অলস্য হবে, লেজিনেস হবে, করছি থাকছি, তারপর দিন দিন শুকিয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া টাইমলি করবে না, চান করবে না, ডিপ্রেশনে ভুগবে, ঠিক আছে। আর হলো সবসময় দেখবে একটা চিচ্চিরাপন, লোকের সাথে বলছো একটা উত্তর দেবে একটা, তখন ভাববে বাড়িতে বা কার উপরে তন্ত্রমন্ত্র করা হয়েছে। আর এইসব যে কাজ থাকে অবশ্যই ভালো তান্ত্রিকের সাথে গিয়ে যোগাযোগ না করলে সমস্যা ফেস করতে হবে। আর তান্ত্রিকের যদি কথা বলি, তো আমাকে প্রায় আমার যারা ক্লায়েন্ট আসে বলে, দাদা আমি অনেক পুজো করেছিলাম, অনেক হোম করেছিলাম, কাজ কেন হয় না। সবাই একই কোশ্চেন করে, দাদা বশীকরণ কাজ হয়, তন্ত্র কি কাজ হয়? এইটা আমার প্রশ্ন ছিল যে ঠিক সঠিক বশীকরণ বা সঠিক তন্ত্র কাজ করছে কিনা কিভাবে বুঝবে, কিংবা কি করে কাজ করবে। প্রচুর যেটা বলে আমাকে তন্ত্র কি আদৌ কাজ হয়, কেন আমি লাখ লাখ টাকা তন্ত্রের উপরে খরচ করেছি, কিছু হয়নি। যেমন আমি শুনেছিলাম বা আমারও জিজ্ঞাসা ছিল যে ধরুন অমাবস্যার তিথিতে এগুলো এই সময় কি তন্ত্র করলে সত্যি কাজ হয়, অনেকে বলে এগুলোতে বেশি কাজ হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? দিব্যজি শাস্ত্রী বিশেষ তিথিতে কারো কখনো কাজ করে না। অমাবস্যা আমি কারো কোনো কাজ করবো না, কোনো অমাবস্যাতে, সে আমাদের পৌষ মাসে হোক, সে বকুল অমাবস্যা হোক, অথবা আপনার ফলানি অমাবস্যা বা কৌশিক অমাবস্যা হোক, মহলা হোক, দীপানিতে অমাবস্যা, দিব্যই শাস্ত্রী অমাবস্যা কার পুজো করে না। কেন? কারণ বলছি পূর্ণিমাতে কোনো কাজ করব না, অমাবস্যার সময় কোনো কাজ করব, বিশেষ তিথিতে আমি কোনো কাজ করি না। কারণ হচ্ছে দেখুন, এটা শুনতে খুব শুনতে ওটা অন্যরকমের কথাটা হলো, কেন ম্যাক্সিমামে তান্ত্রিকরা বলে আমি অমাবস্যা গিয়ে অমুক জায়গায় গিয়ে হোম করছি, অমুক জায়গা কামাখ্যা গিয়ে হোম করছি, মায়েঙ্গা গিয়ে হোম করছি বিশেষ তিথিতে অমাবস্যাতে। মোবাইল যখন তুমি ইউজ করবে তখন কী হয়, চার্জ শেষ হয় কি হয় না, তখন আমরা কী করি, তখন আমরা চার্জে বসাচ্ছি। তো সবসময় যারাই বলি আমি, যারা প্রকৃত সাধক সে অমাবস্যা করবেন না। আমার বাবা কখনো করেনি, আমার ঠাকুরদা করেনি, আর আমার যেটা শিষ্য আছে তাদের বলছে অমাবস্যা এখন তুমি কাজ করবে না। কেন? তুমি নিজেকে অ্যাক্টিভ করতে হবে। কেন আমি একজন সাধক, আমি যদি অ্যাক্টিভ না হয় তা তোমার কাজটা করবে কী হবে? যদি আমি আজকে বিশেষ তিথি, ধরো আজকে পৌষ মাসে বকুল অমাবস্যা বা কৌশিক অমাবস্যা, আমি তারাপীঠে গিয়ে আমি প্রচুর হোম করছি, কাজ হচ্ছে না কেন? কেন এই সময় হচ্ছে বিশেষ তিথিতে, অমাবস্যা হচ্ছে তন্ত্রের জন্য, যে সাধক সিদ্ধি করবে, সাধককে ওটাকে অ্যাক্টিভ করবে। যে সাধক যদি অ্যাক্টিভ না করে তা তোমার কাজ কী দেবে? আজকে যে টিচার যদি ভালোভাবে না পড়ায় তাহলে কি ছেলে মেয়ে ফেল করবে, রেজাল্ট খারাপ হবে। তো আমি যদি অ্যাক্টিভ না থাকি তা তোমার কাজ হবে কি? তো আমাকে বলে দাদা আমি টাকা দিচ্ছি অমাবস্যাতে, আপনি কামাখ্যা গিয়ে পুজো, হবে না। এই আমার অমাবস্যা। আরেকটা হচ্ছে আমি দেখেছি আমার জেনারেশন, যা বাবা মা ঠাকুরদা দেখেছি, কোনো তন্ত্রক্রিয়া আমার করোড় টাকা দিলে আমি কার সময় পূজা করি না। প্রচুর বলে দাদা আপনি আমাকে বগলামুখী পূজা করছেন, আমি আপনার বাড়িতে সামনে গিয়ে হোম করবো, পূজা দেওয়া হবে না। অনেক জায়গা দেখি আমি 15 জন 50 জন 60 জন লোক নিয়ে শ্মশানে গিয়ে বসে আছে, ঠিক আছে, বিশাল হোম চলছে, সবাই যজ্ঞ আহুতি দিচ্ছে, আমি একটা লোকের কাজ হবে না এখানে। তো তন্ত্র মানে কী হচ্ছে? গুপ্তবিদ্যা। আমি যদি বললাম, আমাকে তখন আমার 15 জন 20 জন লোক গিয়েছে, সবারই একই প্রবলেম, বলছে আজকে তোমাদের নামে বগলামুখী পূজা হবে। যখন সাধক যখন পূজা করবে, আমি আমার পূজা করছি, যখন আমি আহুতি দিব, যখন একটা আহুতি দিচ্ছি, যখন একটা বলছি বগলামুখী মন্ত্র জপ করছি, যখন বলছি সর্বদুষ্টলাং, যখন বলা হয় বলছি যার যা শত্রুর নাম বলো,
শত্রুর নাম বলো, গোত্র বলো, তারপর আহুতি দিবে। তোমরা, আমি খালি বলছি যখন যখন বলো সর্বদুষ্টানাং আহুতি দিবে, তা আমি কী হচ্ছে, তাহলে সবাই সবাই শত্রুর নাম মনে মনে শুনছে। তো তন্ত্র হচ্ছে হলো গুপ্ত, যত গুপ্ত হবে তত কিন্তু আমাদের পাওয়ারফুল হবে। রাইট। আচ্ছা, এইখানে আর একটা কথা বলুন, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর উন্নতি দেখে, আপনি যেটা বলছিলেন, উন্নতি দেখে হঠাৎ করে আত্মীয় স্বজনরা তন্ত্রক্রিয়া করলো। তো ধরুন একটা সুখের সংসারে যখন অশান্তি আসছে, তখন তার বাড়িতে গিয়ে তন্ত্রক্রিয়া করলে বা আপনার অন্য কোনো জায়গায় তন্ত্রক্রিয়া করলে পুরনো সেই সময়টা ফিরে পাওয়া সম্ভব? কারণ অনেকেই বলেছেন যে আমাদের সময়টা খুব ভালো ছিল, হঠাৎ করে তাদের সন্দেহ কোনো আত্মীয় স্বজনই তন্ত্রক্রিয়া তাদের ওপর করেছে এবং তাদের সংসারের সুখ পুরো শেষ হয়ে গেছে। দেখো, প্রথমত সংসার কিছু মেন কারণ হচ্ছে, এটা সব জায়গায় আছে। আত্মীয় নয়, নিজের ভাই নিজেকে সহ্য করতে পারছে না, আত্মীয় তো পরে দূরের কথা সহ্য আত্মীয় তো খালি তো হিংসামি করবি, নর্মালি কথা। দেখো, তন্ত্র দিয়ে আমি যেটা মনে করি, আমি সব ক্লায়েন্টকে বলি, যখন আমার কোনো ক্লায়েন্ট আসে যে কোনো সমস্যা, আমি বলি প্রেজেন্টকে বিলিভ করতে। কারণ ফিউচার ইজ এ প্ল্যানিং। আমরা ভবিষ্যৎ সম্বন্ধে প্ল্যানিং করি। আজকে যদি আমার 10 লাখটা লোন হয়ে আছে, যদি আজকে যদি আমি না দিই, তা কালকে কী হবে? এটা 20 লাখ হবে। তো ম্যাক্সিমাম আমার কাছে বলো, আমরা আগে যে পাস্টে যে ভালো ব্যবসা ছিল, তো আগের দিন কি ভালো হবে? আমরা একটাই কথা বলি তোমাকে, তুমি আগে যা কামিয়েছো তো চলে গেছে, তো আজকে যে তুমি সে লোনটা যে না মেটাও, তো কালকে তুমি আরও লোন হবে। তো তন্ত্র দিয়ে সব কিছু সম্ভব, যদি সঠিক গাইডনেস হয়। যদি যখন দুটো জিনিস হয়, যদি হরস্কোপে প্রবলেম থাকে বা হাতে প্রবলেম থাকে, সেটা আলাদা ব্যাপার, সেটা ঠিক হওয়া তো টাইম লাগবে। কেন, তোমার জন্মকালীন তোমাকে ব্যবসা তোমার খারাপ, তুমি সাকসেসফুল পাবে না। কিছু ছেলে দেখবে পড়াশোনা খুব দারুণ, ঠিক আছে, ভালো, কিন্তু বাট ও গভর্নমেন্ট সার্ভিস পায়নি। ওনার থেকে ছেলে মেয়ে পড়াশোনা করে গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে, কিন্তু পায়নি। সেটা তার ভাগ্য, এটা ভাগ্য হচ্ছে। আর তুমি যেটা বললে, যদি কেউ তন্ত্রমন্ত্র করে ব্যবসা খারাপ করে দিচ্ছে, অথবা সে কিছু মানে বাস্তুর উপরে খারাপ করছে, অথবা দোকানের উপর কিছু নেগেটিভ এনার্জি করছে, তখন তন্ত্র দিয়ে সম্ভব। এরকম প্রচুর কাজ আছে আমি আমার মুখে বলবো না, লাস্ট 1 বছরে তোমার যেটা ভালোবাসা পেয়েছি কলকাতার মধ্যে, তো এরকম প্রচুর কাজ হয়েছে। আপনি দুর্গাপুরে একটা ভূতের গল্প বলছিলেন না? দুর্গাপুর, সেটা একটু বলুন তো। দুর্গাপুরে এটা ভূত না, এটা তন্ত্র। আচ্ছা, তন্ত্র করেছে ওর এক্স বয়ফ্রেন্ড। আচ্ছা, রাইট। এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। ঠিক, এক্স বয়ফ্রেন্ড করেছে। হ্যাঁ, এইটা আমি কয়েকটা কোশ্চেন দেখেছিলাম, আমি এত প্রশ্ন ছিল যে আমার ওপর আমার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা তন্ত্রক্রিয়া করেছে। এখানে প্রচুর আসে, এরকম আমাদের আছে, খালি এরকম নয়। তো বলছি আগে, দেখো মেয়েটা খুব সুন্দর। মেয়েটা যখন এসছে, যখন আমার বলছিল, দাদা আমি না এই চেহারাটা কিন্তু আমার অরিজিনাল চেহারা, 25-26 বছর হবে, অরিজিনাল চেহারা কী হবে আর, মোটামুটি 25 বছর 26 বছর মতো দেখে মনে হবে মোটামুটি 35-40 বছর একটা বয়স্ক ছাপ পড়ে গেছে। ওনার সাথে ওনার কাকু আসলে বললো, কেন ও না, আমি হরস্কোপ দেখছি ওকে। প্রথমত আমাদের কী বলা, কেন আমাদের উনি এসেছিল, আমাকে বলছে, আমি কি বলবেন, সমস্যা দেখুন, ডেট এবার বললাম, হরস্কোপ যা দেখছি, হাত যা দেখছি, কিন্তু ফেস মিলছে না। আমি 3টে আমি প্রথম দেখি, আমার প্রথমে হরস্কোপ দেখবো, হাত দেখবো, আর ফেসে কী বলছে। এর সাথে দুটো লিঙ্ক নেই, যে মেয়েটার বা যারই হয়, বা যে মেয়েটার কথা বলছি আমি, ওর ফেসের সাথে না হরস্কোপ কোনো মিল নেই। তো আমি বললাম, তুমি অরিজিনাল সমস্যা তুমি বলো, তোমার কী হচ্ছে ঘটনাটা। তোমার হরস্কোপে তোমার এডুকেশন জায়গা খুব ভালো, সার্ভিসের জায়গা খুব ভালো, তোমার ভালো সব কিছু ভালো, অরিজিনাল কথা বলো। তোমাকে বলো, দাদা আমার না এই চেহারা নয়। তখন উনি আমাকে মোবাইল থেকে ওনার ফোন করবো, দাদা এটা নর্মাল ফটো। আমি নিচেই অবাক, এরকম খারাপ হতে পারে। তো উনি বললো, মেয়েটা বললো, হঠাৎ একদিন করে শনিবার করে আমি রাতে 2-2:30 সময় ওয়াশরুমে গিয়েছিলাম, দেখি যে বালতিতে আছে, উনি থাকে দুর্গাপুরে বাড়ি,
বাট থাকছে কলকাতা। যে ফ্ল্যাটে দেখে, যে রেন্টে আছে, উনি বলছে বালতির মধ্যে চামচিকা হয় না, ছোটো ছোটো চামচিকাগুলো, ও চামচিকা ঘুরছে একটা। ও যে এত উপরে সাধারণত চামচিকা কোনো আসে না, 15-16 ফ্লোরে বলেছিল, ভুলে গেছি। উনি বলছে 16 ফ্লোরে চামচিকা কোনো আসে না, এত উপরে চামচিকা কোনো উঠে না কখনো। চামচিকা বাদুলে ঠিক আছে। তো উনি বললো, তো হঠাৎ করে যখন ভয়তে আতঙ্ক, চামচিকা মানে আমরা ভাবি তন্ত্র কিছু, তখন উনি ওটা দরজাটা খুলে দিল, খুলে চামচিকাটা থেকে 2টো চামচিকা হলো একটা থেকে। উনি বলছে আমাকে, আমি দেখছি হিন্দি বই দেখে দেখা হতো এরকম, একটাতে 2টো চামচিকা হলো। পুরো বাড়িটাকে, রুমটাকে ঘুরছে আমাকে, ছোটো রুম। তা উনি পাশের যে দাদাকে বললো, দাদা আমার বাড়িতে ভয় আতঙ্ক চামচিকা ঢুকেছে। তারপর দিন থেকে কী হচ্ছে, ওর ফিল হচ্ছে আমার কিছু একটা হচ্ছে আমাকে। কোথায় যখন আমার আস্তে আস্তে কোনো কাজ করতে এনার্জি কমে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে বা যেখানে করছি সেক্ষেত্রেও হচ্ছে না, চাকরি ব্যক্তিগত ইন্টারেস্ট নেই, পড়াশোনার যে চাকরির জন্য যেটা প্রিপেয়ার হচ্ছে ওটা ইন্টারেস্ট নেই, বয়ফ্রেন্ডের সাথে যে এখন যে বয়ফ্রেন্ড আছে তার সাথে ঝগড়া লেগে যাচ্ছে, কার সাথে ফোনে কথা বলতে ইচ্ছা করছে না, এরকম হতো। তো উনি বলছে লাস্ট এটা 2022 থেকে 22-এর ঘটনা বলছে উনি, ঠিক আছে, কোনো 22 থেকে ভুগছি আমি। তাহলে আরও বলো, ধীরে ধীরে কী হলো, 6 মাস পর হলো, আস্তে আস্তে আমি যখন বিছনা থেকে ঘুমিয়ে থাকি সকালবেলা, উঠতে ইচ্ছা করছে না। তো উনি একটা বললো আমাকে, সেটা উনি বললো আমাকে মানে ব্যাড টাচ যেটা করছে, অনেক ফিল হচ্ছে আমাকে, কে আমাকে টাচ করছে, আমাকে কে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমার সাথে, উনি এই বলছে, উনি ফিল হচ্ছে, হ্যাঁ ফিল হচ্ছে না, সকালে উঠতে পারছি না, যেটা ফিল হচ্ছে, সকালে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এরকম ওনার ধীরে শুরু হলো। তারপরে মেয়েটা আরও বলা শুরু করলো, আর ওনার যে বললো উনি না পুরোপুরি সাইকো হয়ে গেছে। আর উনি যখন বিশ্বাস করবেন, আমি আরও কী বললো, দাদা আমি একটা কথা বলি, ওনার কাকা বছর ওখানে দেখুন ডাক্তার সামনে কোনো লজ্জা পেয়ে নেই, আর তান্ত্রিক সামনে লজ্জা পেয়ে নি। আমি বলছি বলো, দাদা আমার পাটা দেখো। উনি বলছে খালি পা থেকে দেখালো আর পেটের এই অংশ দেখালো, ঠিক আছে। বলছে এখান থেকে শুরু করে আঁঠু পর্যন্ত অদ্ভুত ধরনের, আমি করছি কলকাতা নয় ইন্ডিয়া কোনো ডাক্তার নেই, স্কিনের মধ্যে না যখন মানে ফসকা আগুনে যে পুড়ে যায়, ভয়ানক ভয়ানক, এত সুন্দর মেয়ে, মানে অবাক হয়ে গেছে। হাত ঠিক আছে, হঠাৎ শুরু এগুলো, মানে উনি বলছে, উনি আমার দেখাচ্ছে চেম্বারে, দাদা আপনার সাথে লজ্জা পাই না, আপনার না বললে আমি কীভাবে বলবো। উনি যখন উঠালো এখান থেকে বলে পুরো বডিটা এখান থেকে শুরু হয়েছে আঁটু পর্যন্ত বড় বড় এরকম, মানে র্যাশ না, অদ্ভুত ধরনের র্যাশ। তো হচ্ছে লাল লাল ঠিক নয়, আগুনে পুড়ে গেলে সেটা আলাদা ব্যাপার, সে আগুনে পুড়ে একটা মানে ফসকাটা বলছে সে নয়, তুমি না দেখলে বিশ্বাস করতে পারো না, এরকম এটা মানে বড় বড় হচ্ছে, চাকা চাকা শক্ত শক্ত হয়ে গেছে। তোমার ফিল হয়, তোমার টাচ করলো, আমি যে টাচ করছি তাকে বলছে দাদা আমার টাচ করে দেখুন, উনি বলছে আমাকে ফিল হয়, উনি ফিল হয় মানে কি ওখানে গেলে সব রাতে ঘোরাঘুরি করে, এসব মুভ করে। তারপর কি হলো? তারপর যেটা আমাদের তন্ত্রমন্ত্র যেগুলো কী হয়, অ্যাকচুয়ালি এত বহুত পুরনো প্রবলেম, আর যে করেছে তারপর আমি বললাম, তখন আমার যে আমি বললাম চলো ঠিক আছে, তখন আমি একটা কিছু তন্ত্রে কিছু কত কিছু টোটকা দিই আমি, এইসব ক্ষেত্রে টোটকা আমি, তুমি এটা 7 দিন করো। যদি কারো ক্ষেত্রে যদি টোটকাটা বলে দিচ্ছি আমি, ঠিক না, তো কারো ক্ষেত্রে যদি এরকম যদি প্রবলেম হয়ে থাকে, কেউ আমাকে তন্ত্রমন্ত্র করেছে, যে ভাবছে আমাকে, তো খুব দারুণ টোটকা। একটা কাঁচের গ্লাসে অল্প ফিটকিরি, অল্প দারচিনি, অল্প সাদা সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। যদি এটা করবে শুক্রবার থেকে, আজকে শুক্রবার ভিজিয়ে রাখবে, কাল সকালে শনিবার দিনকে উঠে প্রথমত ঘরে পুরো ছিটিয়ে দিবে, তারপর হচ্ছে ওই যে বাকি জলটা দিয়ে চান করবে। এরকম কন্টিনিউ 7 দিন করতে হবে, যেমন আজকে ভিজালে কালকে চান করবে, কালকে ভিজালে পরশু, এরকম 7 দিন চান করার পর উনি বলছে দাদা এই অল্প ফিল হচ্ছে যিনি আমাকে কেউ বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, একটা হালকা যেটা ফিল, হালকা ফিল হচ্ছে একটা। তারপর রেমিডি যে করা, যেটা মেন প্রপারলি ট্রিটমেন্ট করা হলো। তারপর আমি বললাম তোমাকে এই ক্রিয়া, ওনার সন্দেহ ছিল ওনার নিজের লোক করেছিল, কেন ওনার বাবার একই মেয়ে ছিল, তো বাবা গত হয়েছিল, ওনার প্রপার্টি প্রচুর ছিল, ওনার ভাবছিল যেটা নর্মালি হয় অ্যাকচুয়ালি,
তো আমাকে নয়, আমি তো বললাম তোমাকে এই ঘটনা, মানে তোমার 2019-এ কার সাথে তোমার সম্পর্ক ছিল, সেটা কি মুসলিম ছেলে, মেয়েটা বাঙালি, হ্যাঁ দাদা মুসলিম ছেলের সাথে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, ওই ছেলে তোমাকে তন্ত্রমন্ত্র করেছিল। তো এখন মোটামুটি দেখো যেটা মোটামুটি অনেকটা ভালো। এইসব প্রবলেম কী হয়, 19-এর প্রবলেম 2025-এ 6 বছর প্রবলেম। তো দেখো অ্যাকচুয়ালি কী হয়, তন্ত্র তোমাকে সময় দিতে হবে। তো একটা জিনিস নষ্ট হতে 1 সেকেন্ড লাগে না। হাত থেকে মোবাইল পরে মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, ও মোবাইল ঠিক করতে গেলে 2-3 দিন লেগে যাবে। তো তন্ত্রটা এরকমই, যে কোনো ক্লায়েন্ট, আমি যারা আসে আমি সবাইকে বলি তন্ত্র ক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে। তন্ত্র হচ্ছে কোনো ইলেকট্রিক সুইচ নয়, তোমাকে দিবে, লাইট জ্বলবে আর লাইট নিববে। মিনিমাম আমি যেটা করি 21 থেকে 90 দিনের মধ্যে তোমাকে আমি রেজাল্ট তোমার দিব। কারণ আমার হচ্ছে হলো ক্লায়েন্টকে পজিটিভ আনা। এমন নয় যে তোমার 90 দিনে তোমার সব কাজ হয়ে যাচ্ছে, বাট নয় তুমি বুঝতে হবে হ্যাঁ আমার কিছুটা বেটার হচ্ছে। কিন্তু তন্ত্র সাধারণ তন্ত্রটা যে যারা করছে না, দেখো তন্ত্র কী জিনিস আমি তো বলছি, যখন আমি কারোবার তন্ত্রই করবো, যে ছেলেটা বা মেয়েটা বা যাকে করছি ওর যদি কোনো রকম আত্মরক্ষা কবচ না থাকে, এটা খুব তাড়াতাড়ি করবে, ঠিক আছে। আর ওইটাকে প্রথমে বের করতে হবে, তারপর প্রথম নষ্ট করতে হবে, বের করতে হবে, তারপর আমার সাথে কাজ করবে। যে প্রথমে যদি কারোর বিদ্যুৎ একটা বা রড ঢুকে গেল, প্রথম রডটা বের করবে, তারপর অপারেশন করবে, তারপর তখন তো মেডিসিনে কাজ করবে। তো তন্ত্র হচ্ছে এইটাই হচ্ছে। আর আজকের কী হচ্ছে, লোকে জানো তন্ত্র নিয়ে কী হচ্ছে, কি আমার প্রচুর ক্লায়েন্ট মাথা নষ্ট করে দেবে। একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আমাকে অনেকে বলেছে যে আত্মীয় স্বজনের বাড়িতেই পায়েস বা রসগোল্লা খেয়েছে, সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। এবার কি এই সম্ভাবনাগুলোও থাকে যে খাবারের মাধ্যমে একটা বশীকরণ বা ইত্যাদি? যত খাওয়াবে লোককে বশীকরণ হবে। কিরকম? এরকম যখন আজকে আমি তোমাকে বশীকরণ হয়ে যাবে, তোমার নাম জানা আছে, তোমার বাবা মার নাম আমার জানা আছে, যখন তোমাকে জিনিস যদি খাওয়াতে পারি, বশীকরণ হতে বাধ্য, তুমি নেগেটিভ হতে বাধ্য। লোকে বলে না ফটোর থেকে হচ্ছে খাওয়ানো বশীকরণ এফেক্ট খুব বেশি হয়। যেমন আজকাল যেরকম হয় না, অনেক ছেলে মেয়ে দেখেছি, মানে ছেলে বয়স ধরুন তোমার মনে ধরো 22 বছর 23 বছর, ছেলে মেয়ে খালি কাউন্ট করছে 18 বছর কবে হবে। তো তন্ত্রমন্ত্র করে সব বশীকরণ করে নিয়ে নেয়। কেন? খাওয়াতে পারছে, যখন কিছু খাওয়াবে তখন এফেক্ট হবে। তন্ত্র দিয়ে সব সম্ভব। আমি বারবার বলি, তন্ত্র দিয়ে কি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি বা বৌদের ক্ষেত্রে বলছি, কখন যদি কেউ যে কারোর বাড়িতে পায়েস, মানে সাদাটা বলছে, হোয়াইট দুধ দিয়ে যেতে, মানে খিচুড়ি গুড়ের পায়েস নয়, কেন সাদা মিষ্টি, এইসবের উপরে কিন্তু আমাদের তন্ত্রক্রিয়া বেশি ইউজ করা হয়। ওকে। আর যদি হয় কোনো যখন একই বাড়িতে যখন যদি শাশুড়ি যদি কোনো বৌমার উপর তন্ত্র করে, অথবা যদি বৌমা যদি শাশুড়ির উপর তন্ত্র করে, দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে কাপড় তো অ্যাভেলেবল পাবে, কাপড় তো মাথার চুল বেশি করে। দেখবে আগের দিনে কী হতো, যখন মেয়েরা যেটা আমি দেখেছিলাম আমাদের বয়স্কলে কী হতো, মাথা এসে করে যে চুলটাকে অল্প থুতু দিয়ে ফেলে দিত কিন্তু, রাইট। কিন্তু এখন তো কেউ ফেলছে না কিন্তু, না, ঠিক আছে। ওই যে আমি সবাইকে বলবো, যখন যে করছে বাইরের লোক, যখন ভাবছেন আপনার দুজন হাজব্যান্ড কী বলে শাশুড়ি বৌমা ক্লাস হচ্ছে, যখন চুল ফেলবেন থুতু দিয়ে চুল ফেলবেন, কিন্তু নাহলে কিন্তু ওই চুলে বশীকরণ আর বিচ্ছেদ, আমার হাজব্যান্ড ওইভাবে সম্পর্ক 1 সপ্তাহ লাগবে না বিচ্ছেদ করতে। ওকে। যদি ওই চুল যদি পাওয়া যায়, মাথার চুল, যে ফ্রেশ চুল, যে চুল মাথার আঁচড়িয়েছে চুলটা ফেলে দিল, আজকাল যেটা করি, কারণ আজকাল ইয়ং জেনারেশন কোথায় থুতু দিবে। আগের দিন দেখবে তোমার মাকে জিজ্ঞেস করতে, মা তো একই কথা বলবে, কিন্তু ওই যে থুতু দিলে কি হয়, কোন তন্ত্রমন্ত্র এফেক্ট হয় না। আর যদি থুতু ছাড়া যদি ফেলানো হয়, তাহলে কিন্তু সেই তন্ত্র খুব ভয়ানক তন্ত্র হয়, বিচ্ছেদ, চুল দিয়ে বিচ্ছেদ করা হয়। আপনাদের তো বাৎসরিক পুজো আসছে, এতদিনের একটা সাধনার আপনাদের পারিবারিক ইতিহাস, এখানে কি পুজো হবে? দেখো আমাদের বাৎসরিক পুজো হচ্ছে 15 ফেব্রুয়ারিতে শুরু হবে, 4 দিন আমাদের বাড়িতে পুজো হয়। 4 দিন পুজো হচ্ছে হলো, আমাদের মন্দিরে 61 ঠাকুরের বিগ্রহ আছে।
আচ্ছা। সেখানে হচ্ছে 10 মহাবিদ্যা আছে, তারপর হচ্ছে হলো চামুণ্ডা মা আছে, দুর্গা আছে, মাঙ্গলিক মন্দির। এখানে আমাদের পুজো কোনো দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয় না, ওই একবারই পুজো হবে। ওই যেমন মানে 4 দিন, মানে অমাবস্যা শুরু হয়, শিবরাত্রিতে শুরু হবে, 4 দিন লাগাতার কন্টিনিউ পূজা চলবে, কোনো তিথি নক্ষত্র নেই কিন্তু। আচ্ছা। যেরকম হয় না আমাদের দুর্গাপুজোর সময় আমাদের অষ্টমী তিথি নবমী তিথি থেকে লাগবে না, সেই দুর্গাপুজোটা একদিনই হবে কিন্তু। মানে সে টাইম আছে একদম ষষ্ঠী থেকে শুরু করে একদম দশমী হবে না, কেন একদম নবমী পর্যন্ত পুজো হবে, ওই কয়েক ঘন্টার মধ্যে পুজো হবে। তো কালী পুজো হলে ওইভাবেই ওইভাবে তৈরি হয়েছে। তো আমাদের এই সময় যেটা হয়, আমাদের পুণ্য যারা আমাদের প্রচুর শিষ্য আছে, তো তাদের জন্য যেটা হয় সময় আমাদের আগে বাবাকে দিয়েছেন, আমি করছি, পুণ্য অভিষেক দীক্ষা হয়। ওকে। তো প্রচুর ভক্ত যারা যা শিষ্য আছে, ধরুন 100 থেকে 120-25 অলরেডি বুকিং হয়ে গেছে। দীক্ষা আলাদা হয়। দীক্ষা হচ্ছে হলো আমার জাস্ট গাড়ি একটা লার্নার লাইসেন্স পেয়েছি। আর পূর্ণ অভিষেক দীক্ষা যেটা আজকাল ছেলে মেয়েরা যারা তন্ত্র শিখছে তারা করতে চাচ্ছে না, কিন্তু বিশাল টাফ। পূর্ণ অভিষেক দীক্ষা হচ্ছে হলো আপনার আমার হচ্ছে মানে হেভি ভেহিকেলের লাইসেন্স যেটা বলি আমরা, যে কোনো গাড়ি চালাতে পারবে। কেন খালি দীক্ষা নিয়ে, কেন তন্ত্র তো বলছি আমি তন্ত্র দীক্ষা নিয়েছি, যে তন্ত্র দীক্ষা নিয়েছি বলে তন্ত্র শেখা যায় না। কিন্তু পূর্ণ অভিষেক যদি দীক্ষা না হয় তাহলে কিন্তু আমাদের দীক্ষা কিন্তু মানে কি আমাদের সে তন্ত্র কোনো মিনিং হয় না। ওকে। আর হচ্ছে হলো প্রচুর যাচ্ছে। আর সেকেন্ড টাইম হচ্ছে হলো, আর এই মন্দির আমার কামাখ্যা মন্দির আছে, আর কামাখ্যা মন্দিরও আছে, কালসর্প যোগ আছে। কালসর্প ভারতবর্ষের দ্বিতীয় মন্দির। তারপর সেকেন্ড আছে মাঙ্গলিক মন্দির, ভারতবর্ষের প্রথম। কিন্তু মন্দির মাঙ্গলিক হলে লোকে ভাবে এই যে নারায়ণের শিলার সাথে বিয়ে দিব, এই নয়, ওটা আদ্যা শক্তি মহামায়া, যে আপনার স্বপ্নে আদেশে। তো যে কামাখ্যার যেটা মূর্তি আছে সেটা হচ্ছে একটা, আমি তোমাকে যারা তোমাকে বললাম আমি কথার ঘটনা, একটা ঘটনা, বিশাল ঘটনা আছে। কামাখ্যা মন্দিরে যেটা আমার আছে, এটা অদ্ভুত একটা ঘটনা আছে। তুমি যদি সকালে তুমি চলে যদি আসো না, সকালে তুমি যখন জল দিবে না, তুমি মাকে যে রূপ চাবে সে রূপ তুমি মাকে দেখতে পারবে। আর কিভাবে পেয়েছি সেটা আমি বলবো, কাকে বলা যায় না। যারা আমার মন্দিরে যাচ্ছে বা যাদের সাথে খুব ঘনিষ্ঠ থাকে তাদেরকে কিন্তু আমি ঘটনা বলি, আরও ফিল হয় কিন্তু। এটা হচ্ছে বিশাল পুজো হয় আমাদের, 4 দিন বিশাল পুজো হয়। কেউ যদি যেতে চায় অবশ্যই। তাহলে আপনি কি ওখানে ওই সময় কি তন্ত্র আপনাদের শেখানো হয়? তন্ত্র শেখানো হয় না, মানে কেউ যদি চায় যে শিখতে, পূর্ণ অভিষেকটা দীক্ষা। কেন পূর্ণ অভিষেক দীক্ষা আমি খুব কম দেখেছি যারা আমাদের কাছে আসে শিখতে, যারা তন্ত্র শিখতে আসে। মানে 1 বছরে আমি একবারই দিই, কারণ ওদের 4 দিন তোমাকে জব করতে হবে। ওকে। যারা যাবে 4 দিন জব করতে হবে, মানে সকাল থেকে শুরু হবে। প্রথমে বলি তোমাকে কি তুমি কি পারবে কি পারবে না, মানে 4 দিনে তোমাকে প্রচুর জব করতে হবে। কেন তোমার যদি 1 লাখ যদি কেউ জব করে, ঠিক আছে, তার 10% তোমাকে আহুতি করতে হবে, ঠিক আছে। আর আমার যে সিস্টেম যেটা হয় মন্ত্রের, কি এখন খুব কাউন্ট হয় না, আমি ওদেরকে টাইম বলে দিব। কেন মন্ত্র যখন কাউন্ট যদি করি তাহলে আমাদের ফোকাস তো হচ্ছে কাউন্টে চলে যাচ্ছে। আমি বলবো তোমাকে 1 ঘন্টার মধ্যে তোমাকে এই মন্ত্র জব করতে হবে। তো পূর্ণ অভিষেক যে দীক্ষা করা হয় তাহলে তুমি হেভি ভেহিকলসে যেটা আমি বলি তন্ত্রের লাইসেন্স পেলে তুমি তখন তুমি সব ধরনের তন্ত্রক্রিয়া, সে কেন সাধারণ দীক্ষা নিয়ে বগলামুখী, মা তঙ্গী, মা ছিন্নমস্তা, মা ধূমাবতী সাধন করা যায় নয়। এগুলো হচ্ছে মায়ের উগ্র রূপ। তুমি এমনি দীক্ষা নিয়ে তুমি যে কোনো তুমি সাধনা করতে পারো, দক্ষিণাকালী করতে পারো বা যাই করো, কিন্তু উগ্র যখন সাধনা করবে, মা কামাখ্যা সাধনা করবে, তখন তোমাকে পূর্ণ অভিষেক দীক্ষা ছাড়া হয় না। সেটা আমি বছরে একবার দিই। আপনার পুজো দেখার ইচ্ছা আমারও রইল। তবে একটা প্রশ্ন আমি সবার থেকে পেয়েছি, যারা আমার সাথে পার্সোনালি জিজ্ঞাসা করেছেন, যে সেটা হচ্ছে যে যখনই এই ধরনের কোনো তান্ত্রিক বা জ্যোতিষী বা যে কোনো ক্ষেত্রে এইগুলোর খবর মানুষ নেন, তখন তারা জিজ্ঞেস করেন যে উনি মানুষটি সঠিক কিনা। কারণ এখন তো অনেক ধরনের মানুষ এই প্রফেশনে চলে এসছেন। আপনার কি মনে হয় এই সঠিক মানুষটা একটা সাধারণ মানুষ বুঝবে কি করে? তো সঠিক মানুষ যদি বলছো, সঠিক তান্ত্রিক যদি প্রথমে যদি বুঝতে চায়, জানতে চায় কীভাবে হবে, তখন আমাদের কথাবার্তা তো প্রথমে একটা আছে, তো কিছু
আমাকে এরকম পেয়েছে, অনেক ক্লায়েন্ট পেয়েছে, অনেক টাকা টাকা নিয়েছে, বলছি তোমাদের নামে গিয়ে আমি পুজো করব। যদি কোনো রকম যদি কোনো তান্ত্রিক যদি বলে মানে আমি তোমাকে কখনো কোথাও আসতে হবে না, আমি তোমার নামে মায়াঙ্গে গিয়ে পুজো করবো, কামাখ্যা গিয়ে পুজো করবো, সব শান্তি হবে। তো এই ক্ষেত্রে যদি টোটালি ভাবতে হবে এই সঠিক লোক নয়। যে কোনো তন্ত্র ক্রীড়া ক্ষেত্রে প্রথম আপনাকে দেখতে হবে উনি কি কি চাচ্ছে আপনার থেকে। প্রথম যদি বশীকরণ হোক বা কারোর উপর তন্ত্রক্রিয়া করা হোক বা যা কারো ব্যবসা খারাপ হোক, যা হোক, প্রথমত জানতে হবে কি কি প্রয়োজন। প্রথম হচ্ছে ওনার নাম লাগবে, ওনার মা বাবার নাম লাগবে। কেন তন্ত্রক্রিয়া হচ্ছে মা বাবার নাম ছাড়া কখনো কাজ হয় না। মা বাবার নাম লাগবে, আর হচ্ছে হলো কোথায় থাকছো সব লাগবে, ডিটেলস লাগবে। তখনই সে তন্ত্রক্রিয়ার উপরে কাজ করা হবে কিন্তু, বা সেই তন্ত্র সে সঠিক তান্ত্রিক। কিন্তু মুখে কথা শুনে তন্ত্র হবে না, হবে না। অর্থাৎ বুঝে শুনে পা ফেলবেন। বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। আশা করি আজকের এপিসোড দর্শকদের আরো একবার ভালো লাগবে, আর আশা করি আপনার সাথে আরো অবশ্যই। আবার অনেকবার দেখা হবে। আড্ডা হবে। আড্ডা হবে। ওকে, Okay, থ্যাংক জয় মা ইউ সো কামাখ্যা। মাচ। জয় জয় মা মা কামাখ্যা। কামাখ্যা।